বন্ধুরা, আজকের গল্প এমন একজন মানুষের যে মন থেকে ভালোবাসত, পুরোপুরি সততার সাথে সম্পর্কটি পালন করেছিল, কিন্তু বিনিময়ে সে পেল একটি মিথ্যা অভিযোগ, পুলিশের আটক, আদালতের তারিখ এবং সমাজের তির্যক দৃষ্টি। এই গল্প শুধু একজন স্বামীর নয়, এই গল্প প্রতিটি সেই মানুষের যে কারোর ওপর চোখ বন্ধ করে ভরসা করে এবং পরে সেই ভরসাই তার গলার কাঁটা হয়ে যায়। তো চলুন শুরু করি আজকের উপাখ্যান। লখনৌ শহরের এক অত্যন্ত ধনী এলাকা রয়্যাল গ্রিন এনক্লেভ। রয়্যাল গ্রিন এনক্লেভের ঠিক মাঝখানে একটি খুব বড় সাদা রঙের বাংলো ছিল, শেখাভাত ভিলা। দূর থেকে দেখলে মনে হতো যেন কোনো সিনেমার সেট। উঁচু উঁচু গাছ, সুন্দর বাগান, গেটে দাঁড়ানো দুজন সিকিউরিটি গার্ড, ভেতরে পড়ছে দাঁড়ানো ২-৩টি দামি গাড়ি। লোকেরা প্রায়ই বলতো যে ঘরে এত আলো, সেখানে জীবনও কত সুন্দর হবে। কিন্তু সত্যিটা ছিল এই যে এই ঝকঝকে বাংলোর দেয়ালের ভেতরে এমন একটি ঝড় উঠে গিয়েছিল যা এক মানুষের পুরো জীবনকে ভেতর থেকে কাঁপিয়ে দিয়েছিল। সেই লোকটির নাম ছিল ভিভান শেখাভাত, বয়স ৩৪ বছর। লখনৌয়ের নামী ব্যবসায়ী, আইটি কোম্পানি ভিসফট ইনোভেশনসের মালিক। সহজ সরল, নিজের কাজ নিয়ে থাকা মানুষ, যাদের পরিচিতরা আজও বলেন যদি পৃথিবীতে কারোর ওপর চোখ বন্ধ করে ভরসা করা যায় তবে সেই মানুষটি হল ভিভান। ভিভানের বাবা ধ্রুব শেখাভাত ছিলেন একজন সেলফ মেড মানুষ, যিনি সম্বলের ধুলো ভরা গলি থেকে বেরিয়ে এসে নিজের পরিশ্রমে কোটি টাকার ব্যবসা দাঁড় করিয়েছিলেন। মা কবিতা শেখাভাত শান্ত স্বভাবের, পূজা অর্চনা করতেন। তিনি তার ছেলেকে শুধু একটি কথাই শেখাতেন, বাবা, টাকা আবার উপার্জন করা যেতে পারে, কিন্তু ইজ্জত এবং ভরসা একবার ভেঙে গেলে জীবনের শেষ দিন পর্যন্ত সেই ফাটলের আওয়াজ আসতে থাকে। ভিভান এই শিক্ষাটি মনে গেঁথে নিয়েছিল, কিন্তু সে জানত না যে একদিন তারই ভরসা এভাবে চুরমার হয়ে তার পায়ের নিচে ছড়িয়ে পড়বে। কয়েক বছর আগে দিল্লিতে একটি বিজনেস কনফারেন্স ছিল। বড় বড় কোম্পানির মালিক, ইনভেস্টর, স্টার্টআপ ফাউন্ডার সবাই জড়ো হয়েছিলেন। সেই কনফারেন্স হলের ভিড়ে একটি মেয়ে ছিল, কিয়ারা চৌধুরী। স্টেজে যেত, মাইক ধরত, সাবলীল ইংরেজিতে কথা বলতো, পিচ ডেক দেখাত এবং যখনই হাসত পুরো হল তার আত্মবিশ্বাসে ভরে যেত। কিয়ারা দিল্লির হাই প্রোফাইল পরিবার থেকে এসেছিল। সোশ্যাল মিডিয়ায় লাখ লাখ ফলোয়ার, পার্টি, ক্লাব, ব্র্যান্ডেড পোশাক এবং প্রতিটি স্টোরিতে ঝলকানি জাঁকচমক। ভিভান যখন তাকে প্রথম দেখল, সে মুহূর্তের জন্য যেন থমকে গেল। তার মনে হল যদি এমন কেউ থাকত যে আমার জীবনেও একটু আলো ভরে দিত। কনফারেন্সে দুজনের দেখা হল। কিয়ারা হেসে হাত বাড়িয়েছিল, হাই, আই অ্যাম কিয়ারা। ভিভান সামান্য জড়তার সাথে হাত মেলাল, হাই ভিভান, ভিভান শেখাভাত। কিছুদিনের মধ্যেই কফি মিটিং, লাঞ্চ, ডিনার, ভিডিও কল এবং তারপর না জেনেই বন্ধুত্ব ভালোবাসায় পরিণত হল। কিয়ারার পরিবার যখন শুনল যে সম্পর্কটি শেখাভাত ভিলায় যাচ্ছে, যেখানে শত কোটি টাকার সম্পত্তি আছে, মাল্টিসিটি ব্যবসা আছে, তখন তাদেরও কোনো আপত্তি ছিল না। বিয়ে এত জাঁকজমকপূর্ণ হয়েছিল যে স্থানীয় চ্যানেল, সংবাদপত্র, এমনকি সোশ্যাল মিডিয়াতেও রয়্যাল ওয়েডিং অফ লখনৌ ট্রেন্ড করতে লাগল। লোকেরা বলতো, কি জোটি, একদম রাজকুমার আর রাজকুমারী। কিন্তু বন্ধুরা, জীবনের সবচেয়ে বড় সমস্যা হলো এই যে সে মাঝে মাঝে সবচেয়ে বড় প্রতারণা সবচেয়ে সুন্দর প্যাকেটে ভরে পাঠায়। বিয়ের প্রথম মাসগুলো সত্যি স্বপ্নের মতো ছিল। ফরেন ট্রিপ, হানিমুন, ফটোশ্যুট, লাইভ স্টোরি, ভোগ, সব কিছুই ইনস্টাগ্রামে। কিন্তু যেই ক্যামেরা বন্ধ হতো, বাস্তবতা শুরু হয়ে যেত। কিয়ারা সকালে দেরিতে ওঠা পছন্দ করত, সন্ধ্যায় পার্টি, রাতে বন্ধু এবং রাত পেরিয়েও ওয়াইন গ্লাসে ঘুরতে থাকা স্বপ্ন। অন্যদিকে ভিভান সকালে তাড়াতাড়ি উঠত, অফিসে যেত, টিম মিটিং, ক্লায়েন্ট কল, বিজনেস প্ল্যান সব কিছু সামলাত। সে চাইত যে বিয়েটা শুধু শো অফ না হয়ে দুটি মানুষের জীবন হয়ে ওঠুক। এক রাতে যখন কিয়ারা তৃতীয়বারের মতো গভীর রাতে পার্টি থেকে ফিরল, মদের গন্ধ, উচ্চ হাসি এবং চোখে সামান্য বিরক্তি নিয়ে, তখন ভিভান আস্তে করে বলল, কিয়ারা, তুমি যা খুশি করো, কিন্তু একটু সাবধানে। তুমি এখন শুধু কিয়ারা চৌধুরী নও, তুমি কিয়ারা ভিভান শেখাভাত। আমাদের নাম, আমাদের ইমেজ, সব কিছু তোমার সাথেও জড়িয়ে আছে। কিয়ারা সরাসরি তার চোখে তাকিয়ে বলল, ওহ, সো নাও আই অ্যাম আ ব্র্যান্ড যাকে তুমি হ্যান্ডেল করছো? আমার লাইফ, আমার বডি, আমার সোশ্যাল সার্কেল কন্ট্রোল করা বন্ধ করো ভিভান, আমি তোমার সম্পত্তি নই। ভিভান চুপ হয়ে গেল। সে ঝগড়া চাইত না। সে ভাবল, বিয়ে হয়েছে, সময় লাগবে, হয়তো সে নিজে থেকেই বদলে যাবে। কিন্তু কিছু মানুষ পাল্টায় না, শুধু তাদের আসল চেহারা দেখাতে শুরু করে।
ধীরে ধীরে কিয়ারার জীবনে আরও একজনের আগমন হল, সমর কাপুর। সমর দিল্লিতে রিয়েল এস্টেটের বড় খেলোয়াড়, যার নাম অনেক কেলেঙ্কারিতে এসেছিল, কিন্তু টাকা এত ছিল যে সব কিছু টাকায় চাপা পড়ে যেত। কিয়ারা এবং সমরের একটি পুরনো সম্পর্ক ছিল, যা বিয়ের পরেও শেষ হয়নি। ভিভানের প্রথমে কেবল সন্দেহ হতো, সমরের মেসেজ, হঠাৎ হঠাৎ ট্রিপ, কারণ ছাড়াই দিল্লি যাওয়া, লুকিয়ে রাখা বিল, গোপনে করা কল। কিন্তু ভালোবাসায় অন্ধ মানুষ প্রায়ই নিজের চোখে নিজেই পর্দা ফেলে দেয়। ভিভানও তাই করল। সে নিজেকে বোঝালো, না, এমন হতে পারে না, সে আমার স্ত্রী, এমন ভাবতেও আমার লজ্জা হওয়া উচিত। সে কি জানত যে আসল লজ্জা এখনও বাকি ছিল? একদিন শেখাভাত ভিলার ভেতরে তীব্র চিৎকার শোনা গেল, যাও, আমাকে ছেড়ে দাও। ঘরের চাকর, রাঁধুনি, ড্রাইভার সবাই ছুটতে ছুটতে ওপরের দিকে গেল। ঘরের বাইরে কিয়ারা মেঝেতে বসেছিল, তার হাতে নীলচে দাগ, চুল এলোমেলো, চোখে জল, এবং সে চিৎকার করছিল, ভিভান আমার ওপর হাত তুলেছে, আমি পুলিশ ডাকব, আমি কেস করব, আমি চুপ থাকব না। ভিভান হতবম্ব হয়ে দাঁড়িয়েছিল, তার হাত শূন্যে, গলা ধরে এসেছিল। কিয়ারা, তুমি জানো আমি তোমাকে ছুঁইও নি, তুমি এই নাটক কেন করছো? কিয়ারা ফোন ওঠালো, নাম্বার ডায়াল করল এবং চিৎকার করে বলল, হ্যালো পুলিশ, আমার স্বামী আমাকে নির্মমভাবে মেরেছে, আমার জীবনের ঝুঁকি আছে, দয়া করে তাড়াতাড়ি আসুন। পুলিশ এলো, মেডিকেল টিম এলো, মিডিয়াও কোনোভাবে খবর পেয়ে পৌঁছে গেল। কিয়ারা কাঁদতে কাঁদতে ক্যামেরার সামনে দাঁড়ালো, আহত হাত দেখালো, ওড়নাটি সামান্য সরল, এবং সবাই তার শরীরে কিছু হালকা চিহ্ন দেখতে পেল, যা সে চিৎকার করে গার্হস্থ্য নির্যাতন বলে আখ্যা দিচ্ছিল। সে বলল, আমি একজন শিক্ষিত মহিলা, আমি কারো ঘরের দেওয়ালের আড়ালে চুপচাপ মরতে আসেনি, আমি ইনসাফ চাই, আমি চাই এই দেশের প্রতিটি মহিলা দেখুক যে তার স্বামী হাত তুললে যেন সে চুপ না থাকে। এই লাইনটি শোনা মাত্রই প্রতিটি নিউজ চ্যানেল তাদের হেডলাইন পেয়ে গিয়েছিল। সেই রাতে টিভি স্ক্রিনে শুধু দুটি শব্দ ঝলমল করছিল, স্ত্রীর ওপর অত্যাচার এবং নিচে অভিযুক্ত ভিভান শেখাভাত। পুলিশ দেরি না করে ভিভানকে হ্যান্ডকাফ লাগিয়ে দিল। মা চিৎকার করতে করতে এগিয়ে গেলেন, আমার ছেলে এমন কিছু করেনি, সে তো পিঁপড়েকেও মারে না। পুলিশওয়ালার শীতল জবাব, ম্যাডাম, কোর্টে প্রমাণ করুন, আপাতত আমাদের কাছে অভিযোগ আছে এবং রিপোর্ট আছে। রাতের অন্ধকারে শেখাভাত ভিলার বাইরে পুলিশের গাড়ির সাইরেন বাজল, ক্যামেরার ফ্ল্যাশ ঝলসে উঠল, এবং একজন সহজ সরল মানুষ, যে কখনো কারো খারাপ চায়নি, অপরাধীর মতো গাড়িতে বসিয়ে দেওয়া হলো। ভিভানের চোখ থেকে জল বের হচ্ছিল না, যেন ভেতরে কোথাও সব জমে গিয়েছিল। শুধু একটাই প্রশ্ন, কিয়ারা, তুমি এটা কি করলে? ভেতর থেকে কিয়ারা জানালা দিয়ে দেখল, তার ঠোঁটে একটি হালকা হাসি ছিল, যা কেউ দেখেনি, শুধুমাত্র ভগবান ছাড়া। জেলের প্রথম রাতটি লম্বা, ঠান্ডা এবং বিধে যাওয়া ছিল। সামনে নোংরা দেওয়াল, পাশে একজন পুরনো কয়েদি নাক ডাকছে, মাথার উপর হলুদ টিউবলাইট, এবং মাথায় ঘুরছে শুধু একটি মুখ, কিয়ারার। ভিভান নিজেকে বলছিল, আমার ভালোবাসা কি এতটাই সস্তা ছিল যে সে আমাকে মিথ্যে মামলায় জড়িয়ে দিল? তার কাছে কি আমি শুধু একটি সিঁড়ি ছিলাম, একটি নাম, টাকা, একটি শোপিস? হঠাৎ জেলের বাইরে থেকে আওয়াজ এলো, ভিভান। সে মাথা তুলল, লোহার শিকের কাছে এলো। বাইরে একটি মুখ দাঁড়িয়েছিল, আদিত্য রানা। আদিত্য তার কলেজের বন্ধু, যে এখন লখনৌয়ের একজন পরিচিত ক্রিমিনাল লয়ার। আদিত্য তাকে দেখল, চোখে কিছুটা আর্দ্রতা, কিন্তু কণ্ঠে পুরোপুরি ভরসা। আমি নিউজে দেখলাম, তুই মিথ্যে হতে পারিস না, তুই কলেজে কারোর পেনও না জিজ্ঞাসা করে নিসনি, স্ত্রীকে মারবি, আমি তোর সাথে আছি, এই লড়াই তুই একা লড়বি না। ভিভান শিখ ধরে রইল, চোখে প্রথমবারের মতো আশার হালকা ঝলক এলো। আদিত্য, আমি সত্যি কিছু করিনি, কিছুই না। আদিত্য তুলল, তুই শুধু সাহস রাখ, সত্যের আওয়াজ ধীরে হয়, কিন্তু যখন কথা বলে না, তখন দেয়াল কেঁপে ওঠে। পরের দিন থেকেই আদিত্য মামলার ফাইল তুলে নিল, একটি একটি পাতা পড়তে শুরু করল, প্রতিটি গল্পের ওপর প্রশ্ন তুলতে শুরু করল। কিয়ারা যে মেডিকেল রিপোর্ট জমা দিয়েছিল, তাতে হাতের আঘাতটি 4 দিন পুরনো বলে উল্লেখ ছিল, কিন্তু ডাক্তারের লেখা এবং কেস শিটের তারিখ দেখে আদিত্যের মনে হল কোথাও একটা গণ্ডগোল আছে। সে সেই হাসপাতালের পুরনো রেকর্ড বের করল, সেখানকার একজন ডাক্তার বন্ধুর সাথে কথা বলল। ডাক্তার কাগজ দেখে বলল, এই রিপোর্ট খুব চালাকির সাথে এডিট করা হয়েছে, আঘাতটি আসলে প্রায় 3-4 মাস পুরনো মনে হচ্ছে, টিস্যু হিলিং প্যাটার্ন দেখুন, বিয়ের পরের কথাটি তো মিথ্যা মনে হয়। আদিত্য প্রমাণটি সংরক্ষণ করল, তারপর সে কিয়ারার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড, ট্রাভেল হিস্ট্রি এবং সোশ্যাল মিডিয়ার ক্রস চেক শুরু করল।
সে জানতে পারল কিয়ারা যখন বলছিল যে সে তার বাপের বাড়িতে ছিল সেই সময় সে দিল্লির একটি 5 তারা হোটেলে সমর কাপুরের সাথে দুরাত ছিল। হোটেল বিল, দুজনের নাম, সিসিটিভি ফুটেজে লবিতে হাসতে হাসতে পুলের পাশে ড্রিঙ্ক করতে করতে সব প্রমাণ। একদিন আদিত্য সমর কাপুর সম্পর্কে আরও খোঁজ করল। তখন সামনে এলো ট্যাক্স চুরি, কালো টাকা এবং অনেক ভুয়ো ডিলের প্রমাণ। আদিত্যের মাথায় গল্পের ছবি স্পষ্ট হতে লাগল। এ শুধু গার্হস্থ্য ঝগড়া নয়, এ স্পষ্টতই একটি সাজানো ষড়যন্ত্র আমার বন্ধুকে ফাঁসিয়ে কোম্পানি এবং সম্পত্তিতে ভাগ নেওয়ার। সেই পুরো বিষয়টি ভিভানের বাবা ধ্রুব শেখাভাতের সামনে রাখল। ধ্রুবর চোখে আগুন ছিল, কিন্তু কণ্ঠে সেই স্থিরতা। আমরা রাগে কোনো ভুল পদক্ষেপ নেব না, আমরা লড়ব, তবে কোর্টে, আইন দিয়ে, সত্যের সাথে। কবিতা শেখাভাত পূজার ঘরে হাঁটু মুড়ে বসে ভগবানকে শুধু একটি কথাই বলছিলেন, আমার ছেলে ভুল হলে তাকে শাস্তি দিও, কিন্তু সে যদি সঠিক হয় তবে তাকে পুরো ইজ্জতের সাথে এই কাঁদা থেকে বের করে আনো। অবশেষে সেই দিন এলো যখন মামলার শুনানি শুরু হলো। কোর্টরুম লোকে ঠাসা, একদিকে মিডিয়ার ক্যামেরা, একদিকে উকিল, মাঝখানে বিচারকের উঁচু চেয়ার। কিয়ারা দামি স্যুটে, হালকা মেকআপে, মুখে নির্দোষত্বের একটি কৃত্রিম আবরণ পরে আত্মবিশ্বাসের সাথে দাঁড়িয়েছিল। তার উকিল বলল, মাই লর্ড, আমার ক্লায়েন্ট কিয়ারা একজন শিক্ষিত, স্বাধীন মহিলা যে তার স্বামীর আসল রূপ দেখেছে। মদ্যপান করে মারা, খারাপ কথা বলা, মনস্তাত্ত্বিক নির্যাতন দেওয়া, এই সব কারণেই আজ সে এই আদালতের সামনে ইনসাফের ভিক্ষা চাইছে। কিয়ারা কান্নার অভিনয় করে বলল, আমি তাকে শুধু ভালোবাসা দিয়েছি, কিন্তু সে আমাকে একটি জিনিসের মতো ব্যবহার করেছে। আমি যখন প্রতিবাদ করতাম তখন সে আমাকে ধাক্কা দিত, আমার হাত ধরে ঝাঁকাত। সে তার হাত এগিয়ে দিল, পুরনো নীলচে আঘাতের হালকা দাগ দেখালো এবং পুরো কোর্টরুম সহানুভূতি নিয়ে তার দিকে তাকাতে লাগল। মিডিয়া কর্মীদের তো শুধু এটাই দরকার ছিল, কিছু আবেগপূর্ণ ডায়ালগ, 2-3 ফোঁটা অশ্রু এবং একটি বড় হেডলাইন। এবার পালা ছিল আদিত্যের। আদিত্য রানা ধীরে ধীরে উঠলেন, ফাইল বন্ধ করলেন, বিচারকের সামনে হাত জোড় করলেন এবং শান্ত কিন্তু প্রতিধ্বনিত হওয়া কণ্ঠে বললেন, মাই লর্ড, আজ আমি শুধু একজন উকিল হিসাবে নয়, বরং একজন বন্ধুর জন্য লড়ছি, যার অপরাধ শুধু এতটুকুই যে সে ভুল মানুষকে ভালোবেসেছিল। কোর্টরুমে গুঞ্জন শুরু হল। বিচারক বললেন, আপনি আপনার কথা প্রমাণের সাথে রাখুন, আবেগের সাথে নয়। আদিত্য হাসলেন, আবেগ পেছনে রাখছি মাই লর্ড, আগে প্রমাণের কথা বলি। তিনি মেডিকেল রিপোর্টটি তুলে ধরলেন। এই রিপোর্ট বলছে যে আঘাতটি 4 দিন আগের, অর্থাৎ তথাকথিত ঘটনার সময়কার। কিন্তু ডক্টর সাহেব, তিনি সাক্ষীর আসনে সেই ডাক্তারকে ডাকলেন যিনি রিপোর্টটি দেখেছিলেন। ডাক্তার সাক্ষ্য দিলেন, আমার পেশাদার মতে এই আঘাত কমপক্ষে 3-4 মাস পুরনো। যদি এটিকে এইমাত্র হওয়া আঘাত বলা হয় তবে এই রিপোর্ট হয় ভুল, না হয় তারিখ পাল্টে পেশ করা হয়েছে। কোর্টে ফিসফিসানি শুরু হলো। কিয়ারার মুখে প্রথমবারের মতো ঘামের হালকা ফোঁটা দেখা গেল, কিন্তু সে সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নিল। আদিত্য পরের আঘাতটি হানলেন, মাই লর্ড, এবার এই সিসিটিভি ফুটেজটি দেখুন। স্ক্রিনে দিল্লির একটি 5 স্টার হোটেলের লবি দেখা গেল, যেখানে কিয়ারা সমর কাপুরের সাথে হাতে হাত রেখে হাসতে হাসতে প্রবেশ করছে। তারপর পুলের পাশে বসে থাকা, ডিনার রুমের দিকে যাওয়া, লিফটে। আদিত্য জিজ্ঞেস করলেন, মাই লর্ড, এই সেই তারিখ যখন কিয়ারা তার এফআইআরে লিখেছে যে সে লখনৌতে তার বাপের বাড়িতে ছিল এবং তার স্বামী তাকে ফোনে হুমকি দিয়েছে। কিন্তু বাস্তবতা হল সে সেই সময় তার তথাকথিত স্বামী নির্যাতনকারীর থেকে শত শত কিলোমিটার দূরে তার প্রেমিকের সাথে হোটেলে ছিল। বিচারকের চোখ ছোট হয়ে এলো। কিয়ারার উকিল বললেন, এ আমার ক্লায়েন্টের প্রাইভেট লাইফ, এর সাথে মামলার কোনো সম্পর্ক নেই। আদিত্য ঘুরে দাঁড়িয়ে বললেন, যখন কথা শুধু স্বামী স্ত্রীর মধ্যে থাকত তখন হয়তো এটিকে প্রাইভেট বলা যেত, কিন্তু যখন একজন মহিলা তার স্বামীকে অপরাধী বানিয়ে তার ইজ্জত, তার পরিবার, তার ব্যবসাকে শেষ করতে বেরিয়ে পড়ে, তখন তার প্রাইভেট লাইফও সত্যের অংশ হয়ে যায় মাই লর্ড। কোর্টরুম একেবারে নিস্তব্ধ। বিচারক ইশারা করলেন, এগিয়ে যান। আদিত্য সমর কাপুরের ব্যাংক স্টেটমেন্ট, কিয়ারার অ্যাকাউন্টে আসা কিছু ইনওয়ার্ড ট্রানজ্যাকশন এবং দুজনের মধ্যে হওয়া চ্যাটের প্রিন্ট আউট দেখালেন। সবার চোখ একটি লাইনে আটকে গেল, ডোন্ট ওয়ারি বেবি, আরিয়ান ভিভানের সাথে ডিভোর্স হলেই তুই ওর কোম্পানির শেয়ারে ভাগ পেয়ে যাবি। আঙ্কেল ধ্রুব এত বড় বিজনেসম্যান, ওর কাছ থেকে আমরা ভালো সেটেলমেন্ট আদায় করে নেব। আদিত্য ধীরে ধীরে পড়লেন, প্রতিটি শব্দ টেনে টেনে, যাতে প্রতিটি কানে পরিষ্কারভাবে পৌঁছায়। কিয়ারার পা থেকে যেন প্রাণ বেরিয়ে গেল, কিন্তু সে শেষ চেষ্টা করল। এসব ভুয়ো, এই চ্যাট এডিট করা হয়েছে, এই সব আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। আদিত্য শেষ তাসটি খুললেন, মাই লর্ড, আমি এই চ্যাটকে সাইবার সেল থেকে যাচাই করিয়েছি।
এগুলি সব অরিজিনাল, ফেক হলে আজ আমি এখানে দাঁড়াতাম না। এরপরে কোর্ট সমর কাপুরকে তলব করল। সমর প্রথমে খুব চতুর ভঙ্গিতে এলো, দামি স্যুট, চশমা, আত্মবিশ্বাসে ভরা মুখ। কিন্তু যেই আদিত্য তার ওপর লাগা ট্যাক্স চুরি, কালো টাকা, ফ্রড কন্ট্রাক্টের প্রমাণ রাখলেন এবং বললেন, মাই লর্ড, যদি সমর কাপুর সত্যি না বলে তবে আমি এই সমস্ত কেস সরাসরি ইনকাম ট্যাক্স এবং সিবিআই এর কাছে পাঠিয়ে দেব। সমরের আত্মবিশ্বাস ঘামে পরিণত হল। সে কাঁপানো কণ্ঠে স্বীকার করল, হ্যাঁ, কিয়ারা আর আমি মিলে প্ল্যান করেছিলাম যে আমরা বিভানকে হিংসার মিথ্যা মামলায় ফাঁসিয়ে ডিভোর্স নেব, কোম্পানিতে অংশীদারিত্ব আর টাকা নেব। কোর্ট রুমে নিস্তব্ধতা নেমে এলো। ধ্রুব শেখাভাত তার মুঠি শক্ত করলেন। কবিতার চোখ থেকে অশ্রু বইতে লাগল এবং বিভান, সে শুধু বিচারকের দিকে আশাপূর্ণ চোখে তাকিয়ে রইল। বিচারক তার ফাইল বন্ধ করলেন। চেয়ারে একটু ঝুঁকে বললেন, কিয়ারা চৌধুরী, আপনি কেবল একজন নির্দোষ মানুষের ওপর মিথ্যা অভিযোগ আনেননি, বরং আদালতকে বিভ্রান্ত করেছেন, আইনের অপব্যবহার করেছেন এবং সমাজে মিথ্যা গল্প বানিয়ে এমন একজন মানুষের ইজ্জত মাটিতে মেশানোর চেষ্টা করেছেন, যার অপরাধ শুধু এতটুকুই যে সে আপনার ওপর ভরসা করেছিল। তিনি আরও বললেন, যদি প্রতিটি মিথ্যা গল্প সত্যের নামে আদালতে আনা হয় তবে আসল নির্যাতিতাদের আওয়াজ চাপা পড়ে যাবে। এমন জাল কেস এই দেশের মহিলাদের জন্য একটি কলঙ্কের মতো, যারা সত্যি যন্ত্রণা সহ্য করে। তিনি হাতুড়ি বাজালেন। বিভান শেখাভাত, আপনি এই সমস্ত অভিযোগ থেকে মুক্তি পেলেন। আপনি নির্দোষ এবং কিয়ারা চৌধুরী ও সমর কাপুরের বিরুদ্ধে প্রতারণা, ষড়যন্ত্র এবং মিথ্যা সাক্ষ্য দেওয়ার মামলা অবিলম্বে দায়ের করা হোক। পুরো কোর্টরুম কেঁপে উঠল। কিছু লোক হতবাক, কিছু লোক নিশ্চুপ। মিডিয়া, যারা গতকাল পর্যন্ত বিভানকে স্ত্রী নির্যাতনকারী লিখছিল, আজ সেই মুখেই বলছিল সত্যের জয়, মিথ্যা স্ত্রীর পর্দাফাঁস। বিভান ধীরে ধীরে তার চোখ বন্ধ করল। তার ঠোঁটে প্রথমবারের মতো হালকা হাসি এলো, কিন্তু সেই হাসিতে স্তরে স্তরে ব্যথার রেখাবলিও ছিল। সেই রাতে শেখাভাত ভিলায় প্রদীপও জ্বলেছিল, লাইটও জ্বলেছিল এবং পূজাও হয়েছিল। ধ্রুব ছেলেকে বুকে জড়িয়ে নিলেন। তুই আমার গর্ব বাবা, তুই চিৎকার করে নিজের কথা বলিসনি, তুই প্রমাণ দিয়ে সত্যকে কথা বলতে দিয়েছিস। কবিতা তার কপালে হাত রাখলেন। তুই অনেক সহ্য করেছ, কিন্তু চাকর, ড্রাইভার সবাই আনন্দে হাততালি দিল। কারো কারো চোখ ভিজে গেল। কিন্তু এই সমস্ত শোরগোলের মধ্যে একজন মানুষ ছিল যে ভেতর থেকে শূন্য অনুভব করছিল, বিভান। সে আয়নায় নিজেকে দেখল এবং মনে মনে বলল, আমি জিতে গেছি, তবুও না জানি কেন এমন মনে হচ্ছে যেন কিছু আমার কাছ থেকে চিরদিনের জন্য ছিনিয়ে নেওয়া হয়েছে। তার জন্য এখন জেলের রাত, পুলিশের গাড়ি, হাতকড়ার শীতল স্পর্শ, কোর্টের ক্যামেরা, রিপোর্টারদের প্রশ্ন, এসব শুধু স্মৃতি নয়, দাগ ছিল। কয়েক মাস কেটে গেল। আদিত্য এখন আনুষ্ঠানিকভাবে ভিসফট ইনোভেশনসের লিগ্যাল হেড হয়ে গিয়েছিল। কোম্পানি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করল। ক্লায়েন্টরা ফিরে এলো, শেয়ারের দাম স্থিতিশীল হতে লাগল। লোকদের বলার জন্য নতুন কথা জুটল। কিন্তু বিভান একটি জিনিস পাল্টে দিয়েছিল। সে আর আগের মতো নির্দোষ থাকল না। সে হাসত, কিন্তু মন খুলে নয়। সে লোকেদের ভরসা করত, কিন্তু পুরোপুরি নয়। একদিন কোর্টে অন্য একটি মামলার তারিখ ছিল। বিভান আদিত্যের সাথে সিঁড়ি দিয়ে নামছিল। তখনই সামনে থেকে একজন মহিলাকে আসতে দেখা গেল। ক্লান্ত চাল, এলোমেলো চুল, চোখের নিচে কালো দাগ, সস্তা শাড়ি, ঠোঁট শুকনো। সেই কিয়ারা, যার হাতে একসময় দামি ব্র্যান্ডেড ব্যাগ থাকত, আজ সেই হাত ফাইলের বান্ডেল শক্ত করে ধরেছিল। সে বিভানকে দেখল, চোখ জলে ভরে গেল। কাছে এসে চাপা স্বরে বলল, বিভান। বিভান কিছুক্ষণের জন্য চুপ রইল। তারপর ধীরে ধীরে বলল, হ্যাঁ। কিয়ারা বলল, আমি ভুল ছিলাম। আমি লোভের বশে সমরের কথায় এসে তোমার সাথে খুব ভুল করেছি। আমার মনে হয়েছিল টাকা আর স্ট্যাটাসই সবকিছু। আমি ভুলে গিয়েছিলাম যে মানুষের থেকে বড় কোনো ব্র্যান্ড হয় না। তার গলা কাঁপছিল। আমি তোমাকে হারালাম, তোমার ভরসা হারালাম, তোমার ইজ্জত নিয়ে খেললাম, এবং আজ দেখো আমি কি অবস্থায় আছি। সে কয়েক কদম এগিয়ে গেল, তারপর থেমে পেছন ফিরল। আমি তোমাকে মাফ করে দিয়েছি, কারণ আমি যদি তোমাকে মাফ না করি তবে প্রতি রাতে এটাই ভেবে ঘুমাবো যে তুমি এখনও আমার উপর প্রভাবশালী। কিন্তু আমি কখনো এই সব ভুলতে পারব না। এই ক্ষত ভরে যাবে, কিন্তু দাগ সব সময় থাকবে। কিয়ারার চোখ থেকে জল টপকে পড়ল। সে হাত বাড়াল, কিন্তু বিভান শুধু হালকাভাবে মাথা ঝুঁকিয়ে সেখান থেকে এগিয়ে গেল।
এইবার সে হেরে নয়, জিতে যাচ্ছিল। কিন্তু এই জয় কারো প্রতিশোধ নেওয়ার ছিল না, নিজেকে ফিরে পাওয়ার ছিল।